ভার তার না রহিবে না রহিবে দায়, কবে লিখেছিলেন রবীন্দ্রনাথ। এখন যত গোল ওই দায় আর ভার নিয়ে। মুর্শিদাবাদের অশান্তির দায়ভার কার ওপর বর্তায় সে নিয়েই রাজনীতি তোলপাড়। এই সংঘাতের আবহে প্রথম প্রশ্ন, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রী। বললেন দেশের সব থেকে ক্ষতি করছেন অমিত শাহ, মোদিজিকে অনুরোধ করব দয়া করে ওনাকে কন্ট্রোল করুন। উনি কোন হরিদাস পাল, পাল্টা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য অভিযোগের পেছনে কোন কৌশল? দ্বিতীয় প্রশ্ন, বিএসএফ কিছু বাচ্চা ছেলেকে ৫-৬ হাজার টাকা দিয়ে ইট ছুঁড়িয়েছে, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন এত গুরুতর অভিযোগ আনছেন তখন বিএসএফ এর বিরুদ্ধে আদালতে যাচ্ছে না কেন সরকার? তৃতীয় প্রশ্ন, বিএসএফ গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে, আমি মুখ্য সচিবকে বলেছি। আজ ইমাম মুয়াজ্জেমদের সভায় বললেন মুখ্যমন্ত্রী। গুলি চালিয়েছে পুলিশও, আগেই জানিয়েছিলেন স্বয়ং এডিজি আইন শৃঙ্খলা। তাহলে পুলিশের গুলি নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? চতুর্থ প্রশ্ন, যেখানে অশান্তি সেটা কংগ্রেসের আসন, ওদেরই পরিস্থিতি সামলানো উচিত ছিল। শামসেরগঞ্জের ঘটনা নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রী, আপনার লোকেরাই গন্ডগোল করেছে, পাল্টা অধীর চৌধুরী। কিন্তু বিধানসভা, পুরসভা থেকে পঞ্চায়েত সমিতি সবই যখন তৃণমূলের দখলে, তখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব দায় নেবে না কেন? পঞ্চম প্রশ্ন, মুর্শিদাবাদের অশান্তির আঁচ এবার কলকাতায়। আক্রান্তদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার, ডিজির সঙ্গে দেখা করার দাবি। আতঙ্কে এখনো প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন বেশ কিছু মানুষ। কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই অসহায় মানুষগুলো? এই প্রশ্ন তো উঠবেই। ষষ্ঠ প্রশ্ন, চাকরিহারাদের বিক্ষোভের আঁচ এবার রাজ্য ছাড়িয়ে রাজধানীতে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে যন্তর মন্তরে শুরু ধর্ণা। আগামী ২১ তারিখ চাকরিহারাদের নবান্ন অভিযানে যোগ দেবেন তিলোত্তমার মা ও বাবা। কিন্তু কবে ন্যায় পাবেন যোগ্য চাকরি প্রার্থীরা? তবে আজ শুরুতেই দেখাবো মুর্শিদাবাদের হিংসা এবার সরাসরি অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। মুর্শিদাবাদের অশান্তির আবহে কি কেন্দ্রীয় সরকারকে দুষতে গিয়ে ভালো নরেন্দ্র মোদী আর খারাপ অমিত শাহ কৌশলে এই তত্ত্বই সামনে আনার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাঁকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আই উইল এগেইন অ্যাপিল টু নরেন্দ্র মোদিজি, আন্ডার ইয়োর প্রাইম মিনিস্টারশিপ ডোন্ট অ্যালাউ any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is a planner. He wants to change the game. অমিত শাহকে মুখ্যমন্ত্রী কালিদাস বললেন, কারণ আকাশ দেখতে পাচ্ছেন, মেঘদূত হয়ে আসছেন অমিত শাহ। নির্বাচন আসন্ন, তৃণমূলের বিদায় আসন্ন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তার জন্য যদি একজন কোন ব্যক্তিকে দায়ী করা যায়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে কালিদাস বলে কটাক্ষ করে তীব্র আক্রমণের পথে হাঁটেন মুখ্যমন্ত্রী। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो अपना के तो हामागुड़ी देते होगे। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই। অমিত শাহজির কি হবে ভবিষ্যৎ সেটা নিয়ে ভাবতে হবে না, উনি আর ওনার ভাইপোর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলুন। জেলের ভেতরে থাকবে না জেলের বাইরে থাকবে সেটা নিয়ে ভাবতে বলুন। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন অমিত শাহ ছিলেন তার নাম্বার 2। আবার মোদী যখন প্রধানমন্ত্রী তখনও অমিত শাহই তার চোখ কান বলে পরিচিত।
এবার সেই অমিত শাহর বিরুদ্ধেই কার্যত নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ রাজনৈতিক কৌশল। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূল নেত্রী বিজেপি নেতাকে আক্রমণ করবেন অত্যন্ত স্বাভাবিক। আচ্ছা, অন্য দিক থেকে যদি দেখেন, বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করবেন, এর মধ্যেও কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই। যেখানে ইউনিকনেস, যেখানে অস্বাভাবিক, বেশ অস্বাভাবিক ব্যাপার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নিয়ে অভিযোগ করছেন নরেন্দ্র মোদীর কাছে। তিনি বলছেন, আমি মোদিজিকে, আই রিপিট, মোদিজিকে অনুরোধ করছি ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন, একটা লোকের হাতে সব এজেন্সি। আমি জানি না, নরেন্দ্র মোদী অমিত শাহের মধ্যে কিন্তু একেবারে স্পষ্ট ফারাক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, একটা পুরনো খেলা আছে, গুড কপ ব্যাড কপ, নানা ফিল্মে, হলিউডে ফিল্মে বারবার দেখা যায়। এটা কি সেই রকম? অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন না, শুধু তাই নয়, তিনি বলছেন যে মোদিজি প্রধানমন্ত্রী যখন থাকবে না তখন আপনার কি হবে, আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সজলের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যেসব নালিশ কি প্রধানমন্ত্রী শুনছেন? প্রধানমন্ত্রীর খেয়ে দিয়ে কাজ পড়েনি, এগুলো শুনতে যাবে? আমি বলছি, দেখুন, বিরোধীদের না একটা পুরনো ট্রেন্ডই আছে, আপনি ভালো করে ফলো করে দেখবেন। যখন অটল বিহারী বাজপেয়ীজি ফোকাসে, তখন অটল বিহারী হচ্ছেন বাজেলো। তারপর যখন লালকৃষ্ণ আডবাণী এগিয়ে এলেন, তখন অটল বিহারী ভালো লোক, লালকৃষ্ণ আডবাণী খারাপ লোক। তারপরে মোদিজি যখন এগিয়ে আসছেন ফোকাসে, তখন হচ্ছে মোদি খারাপ, লালকৃষ্ণ আডবাণী ভালো। আমি বলছি, আর কিছুদিন বাদে যদি মোদিজি সরে যান, অমিত শাহর মধ্যে দিয়ে মানে যোগী আসার সময় গেলে নিশ্চয়ই অমিত শাহর মধ্যে এরা ভগবানকে দেখতে পাবে, মহাদেবকে দেখতে পাবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর হামাগুড়ি টামাগুড়ির বিষয়, দেখুন, এসব মানে সুস্থ লোকের কথা না, অসুস্থ লোকের কথা, অপ্রকৃতস্থ লোকের কথা, এর কোনো উত্তর আমি দিতে যাচ্ছি না। আমি আপনাকে কয়েকটা কথা বলি। এরা যে তিনবারের মুখ্যমন্ত্রী অসুস্থ লোক বলবে? এত ভোট পান? মুখ্যমন্ত্রী পাগল হতে পারে না, অসুস্থ হতে পারে না। আপনাকে একটা কথা বলি, দেখুন কেন বলছি সেটা ব্যাখ্যা দিচ্ছি। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, নির্লজ্জ খারাপ কথা আমি আর কিছু বলবো না। আমি বলছি, ধরুন 5,000 টাকা দিয়ে ঢিল মারিয়েছে, তো আপনি বলুন তো, বিএসএফ 5,000 টাকা দিয়ে মুর্শিদাবাদে কেন ঢিল মারলো? ওয়াই নট কালীঘাট? যদি ঢিলই মারতে হয় তো ভাই কালীঘাটে গিয়ে মারো না, নবান্নের সামনে গিয়ে মারো, মুর্শিদাবাদে মারবে কেন? এই যে ছেলে মানুষই কথা বলবো না, নোংরা কথা, অসভ্যের মতন কথা, এই কথার কোনো ভদ্র জবাব হয় না। কিন্তু সজল, এটাও তোমায় মানতে হবে যে তুমি পলিটিক্যাল মঞ্চ থেকে তার জবাব দিতেই পারো, কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন যখন এই কথা যদি চেয়ারে বসে বলেন, তার অফিসিয়ালি জবাব গত 48 ঘন্টায় বিএসএফ কোথায় দিয়েছে? আবারও বলছি, গুলি চালানোর অভিযোগও বিএসএফ বিরুদ্ধে তুলছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও বলছি, বিএসএফ কি দিয়েছে কি দেয়নি সেটা সত্যিই আমি জানি না। সেটা না দিলে মমতা কার কথার জবাব দিয়েছে যে মমতার কথার জবাব দিতে হবে? পাগলের কথা সবসময় জবাব হয় না। আমি আপনাকে কথা বলি, গুলি চালিয়েছে পুলিশ, এডিজি বলেছেন 4 রাউন্ড ফায়ার করেছে পুলিশ, 2 জন আহত। সেই 2 জন আহতের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাহলে পুলিশ ক্ষতিপূরণ আবার দেবে? পুলিশ গুলি চালালো, পুলিশই আবার ক্ষতিপূরণ দিল। তাহলে গুলি চালিয়ে মানুষ যারা মারলো সেই পুলিশের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আপনি আমাকে বলুন কোন জায়গায় দাঁড়িয়ে আছি? পুলিশ গুলি চালাবে। আমি বলি, বাংলার বেকারদের যারা চাকরির দাবিতে আন্দোলন করছে, তারা পুলিশকে দেখলেই ঢিল মারতে থাকুন, পুলিশের গাড়ি পোড়াতে থাকুন, পুলিশের সরকারি সম্পত্তি ধ্বংস করতে থাকুন, যতক্ষণ না আপনাকে পুলিশ গুলি করে। কারণ আপনি তো বেঁচে থেকে ওই টাকা রোজগার করতে পারবেন না, আপনি মরে গিয়ে আপনার পরিবারকে সমৃদ্ধ করে যান, বাঁচিয়ে যান। এইটাই তো বাংলার মানুষ কালকে থেকে লাইন নেবে। আপনি আমাকে বলুন, যে বলছেন কালিদাস, দেখুন, মূর্খরা যদি মুখ্য হয়ে ওঠে তাহলে সেই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। রাজ্যের প্রশাসনিক আমি প্রধান এই ভাষা ব্যবহার করা যায়? আপনি শুনুন, সেটা হচ্ছে কালিদাস বলেছেন। আমি কেন বললাম মূর্খরা যদি মুখ্য হয়ে ওঠে? কালিদাস হচ্ছেন মা সরস্বতীর স্বয়ং বরপুত্র, আর মা সরস্বতীর নামে উনি যে ধরনের মন্ত্রতন্ত্র পাঠ করেছেন সেসব আমি আনলাম না তার মধ্যে। আমার বক্তব্য হচ্ছে, কালিদাসকে পৃথিবীর মানুষ চেনেন মহাকবি কালিদাস বলে। এই যারা কালিদাস, এই যুগের কালিদাস, তারা এইসব জানে না, তারা এইসব বলে। এখন দাদুর জমিদারির মতন, এখন দাদা মশাই না ঠাকুর দাদার জানি না, যে কোনো দিন ইন্ডোর স্টেডিয়াম ডাকছেন, যাকে খুশি ডাকছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি বলছি, এটা কিন্তু বাংলার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনি বলুন, আমি জানতে চাই আপনার কাছেও সুমনদা, এই যে বিএসএফ ঢিল মেরেছে,
এই কথাকে কি আপনি সমর্থন করেন? না না, এটা ব্যক্তির সমর্থনের ব্যাপার নয়। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী, মনে করুন প্রশাসনিক প্রধান, এই রকম একটা মারাত্মক অভিযোগ করেন এবং তার সঙ্গে গুলি চালনা, যেটা এর আগে এই রাজ্যের এডিজি মেনে নিয়েছেন যে পুলিশও চালিয়েছে, তার জবাব তো প্রশাসনিকভাবে বিএসএফ এর থেকেই আসতে হবে। এর জবাব দেওয়ার দায় কিন্তু অফিসিয়ালি রাজনৈতিকভাবে সজল দিতেই পারে, কিন্তু বিএসএফ কে দিতে হবে। এবং এখনো পর্যন্ত এটা সমর্থনের বিষয় নয়, বিএসএফ কে সেটা স্বীকার বা অস্বীকার করতে হবে, পিরিয়ড। এর অন্য কিচ্ছু হয় না। সজল, তুমি উপমুখ্যমন্ত্রী নও, মুখ্যমন্ত্রী নও, বিরোধী দলনেতাও নও, অফিসিয়ালি উনি এই দেশের একটা সম্মানীয় এজেন্সি, যাদের ওপর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত রক্ষার দায়ভার আছে, তাদের মারাত্মক দুটো অভিযোগ করেছেন। প্রাক্তন সেনাকর্তা আছেন, তার কাছ থেকে আমি এই জবাবে আসব। এই এজেন্সির ওপর কিন্তু আমার আপনার সুরক্ষিত থাকা, দেশবাসীর সুরক্ষিত থাকার দায়ভার বিএসএফ এর ওপর ন্যস্ত গোটা দেশ জুড়ে। অত্যন্ত সম্মানীয় এজেন্সি, তাদের বিরুদ্ধে কোনো একটি অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই মারাত্মক দুটো অভিযোগ করে, রাজ্যবাসী শুধু নয় দেশবাসী আশা করে যে বিএসএফ অফিসিয়ালি তার উত্তর দেবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চের অভিযোগ, পাল্টা অভিযোগ ছোঁড়াছুঁড়ি হতে পারে না। আমার পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণের শুরুতেই আমি বলে নিই যে সজলের বহু কথার সঙ্গে আমি একমত নই, কিন্তু এইখানে সম্পূর্ণ একমত যে 1 নম্বর ভালো আর 2 নম্বর খারাপ, এটা রাজনীতির বহু পুরনো খেলা। একেবারে অকাট্য উদাহরণ দিয়েছে সজল যে অটল বিহারী বাজপেয়ী ভালো, লালকৃষ্ণ আদবানি খারাপ, লালকৃষ্ণ আদবানি ভালো, নরেন্দ্র মোদী খারাপ, নরেন্দ্র মোদী ভালো এই মুহূর্তে কেউ বলতে পারেন, অমিত শাহ খারাপ, নয়তো নরেন্দ্র মোদীর কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করবেন কেন। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, অমিত শাহ কী ইমপ্লিমেন্ট করেছেন মনে করার চেষ্টা করুন। যে 1, কাশ্মীরে 370 ধারা রদ, 2, 3 তালাক রদ, 3 ওয়াকফ সংশোধনী, এই 3টে ইস্যু কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি আরএসএস এর কোর এজেন্ডা। এই কোর এজেন্ডা, এটা কি অমিত শাহের ইচ্ছে হচ্ছে? আমি বলছি নরেন্দ্র মোদী, অমিত শাহ, গোটা বিজেপি, কোনো সন্দেহ নেই, ঠিক ভুল যাই হোক এই বিষয়গুলোতে একমত। অর্থাৎ অমিত শাহ অন্যায় করেছেন আর নরেন্দ্র মোদী এর বিহিত করবেন, এটা একটু দিবাস্বপ্ন হয়ে গেল না? আমি দেখব অনির্বাণ কি বলে। দেখুন, আমি সজলদার কথার সঙ্গে একমত। সত্যি মাননীয় প্রধানমন্ত্রী তো খেয়ে দেয়ে কাজ নেই যে তিনি মুখ্যমন্ত্রীর কথার জবাব দেবেন বা তার অভিযোগে কান দেবেন, কারণ তিনি তো গোটা ভারতবর্ষের যেখানেই যাই হোক না কেন সেটা নিয়ে তার বাবা সত্যি কোনো সময় নেই। তিনি ভীষণ ব্যস্ত যে আদানির জন্য কতগুলো বরাত আমি বিদেশ থেকে এনে দিতে পারলাম। সাম্প্রতিক সময় আমরা দেখেছি তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের গুঁতোয় এমনিতেই ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, শেয়ার মার্কেট ইত্যাদি এর নড়বড় করছে, তাতে আদানির যে গোটা সম্পদ সেটাও নড়বড় করছে। সেটা দেখা বাদ দিয়ে তার যে কিছু কাজ থাকতে পারে, এটা আমরা যেমন ভাবি না, সজলদারাও আর ভাবেন না। যে কারণে মণিপুর, এই দাঙ্গা ইত্যাদির কথা হচ্ছিল, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, যে মণিপুর 2 বছরের বেশি সেখানে মানুষ খুন হচ্ছেন প্রতিনিয়ত, এখনো হয়ে চলেছেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেও, আজ অব্দি সেখানে রাজ্যে আসি। আমি বলছি মুখ্যমন্ত্রী এত বড় অভিযোগ করলেন, নিশ্চয়ই আমি বলছি অন্তত কোর্টেও তো যাওয়া উচিত। দেখুন, এই তো মামলা চলছে, বলেছেন যে বিএসএফ এর ভূমিকা নিয়ে তদন্ত হবে বা তদন্ত হচ্ছে, অর্থাৎ তদন্তকারী সংস্থা তারা আইন মেনে তদন্ত করে যখন চার্জশিট জমা দেবেন, স্বাভাবিক সেটা কোর্টেই যাবে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুধুমাত্র পুলিশের আওতায় থাকে না, সেটা কোর্টে যায়। এর আগে আমরা দেখেছি শীতলকুচির সময় যখন সিআইএসএফ এর লোকজন গুলি চালিয়ে মেরে দিল সাধারণ মানুষগুলোকে, সেইটার তদন্ত যখন সিআইডি করেছে, একের পর এক সমন পাঠিয়েছে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে, তারা কিন্তু হাজির হয়নি। এবং সেই জন্যই তো অনির্বাণ, যেহেতু কোর্টে মামলা চলছে, কোর্টে যাওয়া উচিত। আমি আসছি তারপরে কি হয়েছে কোর্টে যাচ্ছেন না কেন? শীতলকুচির তদন্ত প্রক্রিয়া নিয়ে বা কোর্টের মামলা নিয়ে আর তেমন কোনো খবর হয় না। তার কারণ আছে, কারণ পোস্টপোল ভায়োলেন্স, কোট অ্যান্ড কোট পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআইকে যখন হাইকোর্ট হ্যান্ডওভার করে, সিবিআই পোস্টপোল নয়, উইদিন দ্য পোলিং ডেট যে কাণ্ড সিআইএসএফ ঘটিয়েছে সেই মামলাও হাতে নেবে বলে হাইকোর্টে অ্যাপ্রোচ করে বসেছিল। সেইখানেই জিনিসটি স্টেলমেট হয়ে বসে আছে। শেষ পাওয়া আমার খবর অনুযায়ী এই 2022 সালে যখন এই ঘটনা ঘটছে, না সিআইএসএফ, আমি তোমায় জানিয়ে রাখি যে এই বিষয়ে একাধিক মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও। সুতরাং এই স্পেসিফিক ইনপুট নিয়ে আমার মনে হয় রাজ্য সরকারের কোর্টে যাওয়া উচিত। আমি তো বলছি আপনাকে, কোর্টে তো যাওয়ার প্রশ্নটা আসছে, তদন্ত শেষ হওয়ার পরে চার্জশিট যখন জমা হবে,
কোর্টের আওতায় তো এমনিই চলে যাবে, তার আগে কেন রিট কোর্টে যেতে যাবে? আজকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন দেখুন, বিএসএফ এর পোশাক পরিহিত, তারা বিএসএফ এর সদস্য কিনা আমি জানি না, বিএসএফ এর পোশাক পরে দুষ্কৃতী কিনা জানি না, তারা এসে হামলা করছেন এই সংক্রান্ত মুখ ঢাকা নয়, পরিষ্কার পরিচয় প্রকাশ করে মুখের ছবি দিয়ে ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমের সামনে বয়ান দিয়েছেন মুর্শিদাবাদের একাধিক মানুষ। বহু পোর্টাল, বহু সংবাদ মাধ্যমে, বহু টিভি চ্যানেল, এমনকি খবরের কাগজে একের পর এক খবর আমরা দেখেছি যে অন্য জায়গা থেকে বহিরাগত যুবকেরা দুষ্কৃতী কার্যত তারা এসে অশান্তি পাকিয়েছে। এবং যে ন্যারেটিভ বুঝলাম অনির্বাণ, 4 দিন হয়ে গেছে যে তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি একের পর এক গুরুত্বপূর্ণ এই অভিযোগগুলো তোলা হয়েছে, তো আমি বলছি পুলিশ তদন্ত কি করেছে? এতক্ষণ তো বিএসএফ এর জওয়ানদের গ্রেফতার করা উচিত ছিল, অন্তত নোটিশ পাঠানো উচিত ছিল। নোটিশ পাঠানো হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। এসআইটি গঠন হয়েছে, তারা তাদের মতো করবেন, তাতে এই জায়গাটা খেলো হয়ে যায় না যে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি, ভুয়ো ছবি পোস্ট করেছিলেন বাংলার ঘটনা বলে, মিথ্যে টুইট করে কয়েক ঘন্টা পর বাধ্য হয়েছেন সেটা তুলে নিতে। সেই সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বিজেপি তারা সত্যি কথা বলবে? কন্টিনিউয়াস উস্কে যাচ্ছে যাতে আরো অশান্তি হয়। এরপর বিভিন্ন জেলা, কারণ দাঙ্গার পরিস্থিতি হয়েছিল, একমাত্র বিজেপি। আমি এটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, এটা হতেই পারে আমি মানছি। ধরুন আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে আসলে পোস্টার সমস্যা কি ছিল, কিছু দাঙ্গার ছবি ছিল, দাঙ্গার ছবির সঙ্গে স্থান কাল লেখা ছিল, পাত্র লেখা ছিল না। খানিকক্ষণ বাদে বেঙ্গল পুলিশ তারা আর একটা রিপ্লাই দেয়, ওই ছবিগুলোকে ফেক ডিক্লেয়ার করা হয় এবং তারা বিভিন্ন, এটা কোন রাজ্যের ঘটনা এবং কোন আন্দোলনের ইস্যুতে এই ঘটনাটা ঘটেছে সেটা ওরা প্রকাশ করে দেয়। আমি দুটোই দিয়েছি এখানে, দুটোই দিয়ে একটা জিনিস দেখা গেছে যে স্থান কালে হতে পারে বিজেপির ত্রুটি আছে বা আছে, একজন মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি মিথ্যা পোস্ট করছে। এবার তারা দেখালো যে স্থান আর কালটা আলাদা, কিন্তু পাত্রগুলো যে এক, বারবার তলায় ম্যাঙ্গালোর সিএ, অমুক জায়গা আসাম এনআরসি, একই লোক ঘুরে ঘুরে করছে, একই লোক ঘুরে ঘুরে করছে। কি বলতে চান? না বক্তব্যটাই বোকার মতো নাকি? বোকা হচ্ছে, বোকার পরেরটা ধরে হচ্ছে আপনারা, বোকার পরেরটা ধরে ভাষা, মানে আমি বলছি আমি নিশ্চিত অনেক অপ্রাপ্তবয়স্ক কিশোর এবং বাচ্চারাও এই অনুষ্ঠান দেখে, যার ফলে এটা 18+ যেন লিখে দিতে না হয়, এ বিষয়ে সবাইকে একটু সচেতন থাকা উচিত। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, বিএসএফ, আমি আবার বলছি, স্বাধীন ভারতের ইতিহাসে বিএসএফ এর বিরুদ্ধে এই রকম দুদিক থেকে মারাত্মক অভিযোগ এর আগে উঠেছে বলে আমার অন্তত জানা নেই। আমার পরের প্রতিবেদন দেখিয়ে প্রাক্তন সেনাকর্তার কাছে আসবো। দেখুন, বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এই জন্যই তো এনআইএ চাই আমরা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। সেই সবটি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিএসএফকে, যে বিএসএফ অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত। এবার মুর্শিদাবাদে অশান্তির জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় তুমুল অশান্তির আবহেই গুলিবিদ্ধ হন 2 কিশোর সহ 4 জন। আর গুলি চালানোর ঘটনাতেও সরাসরি বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। যে 2-3 মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। উনি
চিফ সেক্রেটারিকে বলেছেন রিপোর্ট দিতে তদন্ত করে। তাহলে তদন্তর আগে, তদন্ত হয়নি, তদন্তর আগে উনি কেন বলে দিচ্ছেন যে এ গুলি করেছে সে গুলি করেছে? এটা বলা যায়? মুর্শিদাবাদে অশান্তি আঁচ করতে এবং অশান্তি নিয়ন্ত্রণে পুলিশ সরাসরি ব্যর্থ হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। বারবার পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। কিন্তু মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহ, বিএসএফ, কংগ্রেস কিংবা বিজেপিকে দুষলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একটি শব্দ খরচ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্বাধীন ভারতের ইতিহাসে বিএসএফ এর বিরুদ্ধে এরকম অভিযোগ কখনো ওঠেনি। একদিকে তো বিএসএফ নানা লোককে হাত করিয়ে 5,000-6,000 টাকার বিনিময়ে বাচ্চাদের দিয়ে ইঁট ছোড়ানো বর্ডার এরিয়ায়। দুই হচ্ছে এই ইঁট ছোড়ানোর পাশাপাশি গুলিও চালিয়েছে বিএসএফ। এবং তিন, আরও আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের হাতও যদি থাকে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলাদেশের হাত থাকলেও তারা এলো, বাংলাদেশে এই জঙ্গিরা বা এই দুষ্কৃতীরা এলো কোথা থেকে? বর্ডার পেরিয়ে। তার দায়ভারও বিএসএফের, অর্থাৎ একেবারে অভিযোগের ত্রিফলা। আমি এই জন্য আবার বলছি যে বিএসএফের জবাব রাজ্যবাসী শুধু নয়, দেশবাসী জানতে চায়। তার কারণ যখন এই ঘটনা হয়েছিল, মনে করুন যে কোর্টে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী চেয়ে মুভ করলেন বিকেলে, তার কিন্তু বেশ কয়েক ঘন্টা আগে সমস্ত নিউজ এজেন্সিকে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছিল। নীলোৎপল কুমার পাণ্ডে, বিএসএফ ডিআইজি পিআরও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, তিনি জানিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনুরোধ পেয়ে বিএসএফ তাতে রেসপন্ড করেছে পজিটিভলি এবং ট্রুপস মোবিলাইজ করেছে টু হেল্প অ্যাডমিনিস্ট্রেশন ইন রেস্টোরিং নর্মালসি। আমি বলছি এটার কিন্তু যদি অফিসিয়াল প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স হতে পারে, তাহলে নিঃসন্দেহে এত বড় অভিযোগেরও হতে পারে। কিন্তু ব্রিগেডিয়ার দেবাশিস দাস এ নিয়ে কী বলছেন তার কাছ থেকে শুনব। হ্যাঁ, দেখুন, আমাদের যে এই অভিযোগ, এটা তো মুখ্যমন্ত্রী নিজে তো ওখানে ছিলেন না, তো ওনাকে কেউ না কেউ এই খবরগুলো দিয়েছেন। বিএসএফের এই যে পয়সা দিয়ে পাথর ছুড়িয়েছে, তো তাদের কাছে নিশ্চয়ই খবর আছে এবং এটার একটা সত্যি যদি হয় কোনো তদন্ত হওয়া উচিত এবং প্রমাণ হওয়া উচিত এবং না প্রমাণ করতে পারলে শাস্তি হওয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলছি, কিছুই হয় না আমাদের দেশে। আমার এখন খারাপ লাগে এগুলো বলতে, যে সেন্ট্রাল ফোর্স বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এদেরকে কালিমালিপ্ত করবার একটা ট্রেন্ড। গণতন্ত্রের নামে যারা শপথ নিচ্ছেন ভোটে জিতে, তারা যা ইচ্ছা করছেন এবং সেটা রাজ্যেও হচ্ছে এবং কেন্দ্রেও হচ্ছে। আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্র তাদের রাজধর্ম পালন করতে পারছেন না। তার কিছু কারণ আছে আমার এইটা বলবার জন্য। কারণ এই মুহূর্তে আমার দেশের অভিভাবক বলতে আমি দেখতে পাচ্ছি এরা সরে গিয়ে এখন অভিভাবক বলতে খালি আমরা কোর্ট মানে আদালতকে দেখতে পাচ্ছি। বিচারপতিরা কোনো রকমভাবে আমাদের দেশটাকে টিকিয়ে রেখেছেন। আর কিছুটা আমি ক্রেডিট দেব মিডিয়াকে, যে তাদের না হলে আমরা জানতেও পারতাম না আর কি, তারা যদি ওখানে না যেত। এবার আসি ব্যাক টু এই কথাগুলোতে, যে মানে আমরা এর আগে দেখেছি সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে কাশ্মীরে যাতে এই পাথর ছোঁড়া না হয়, এখানে তো বিএসএফ পাথর ছুঁড়িয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সেটাই। এই অভিযোগের কিছুই হবে না কিন্তু, কারণ এইরকম অভিযোগ তো আগেও হয়েছে সুমন। আজ থেকে 5-7 বছর আগেও একটা বড় অভিযোগ এসেছিল, আমি ছিলাম সেদিন আপনার প্রোগ্রামে, যে ভারতবর্ষের আর্মি টেক ওভার করে নিয়েছে হাওড়া ব্রিজের ওপর। তো সেটাতেও কিছু হয়নি। এবার এই ব্যাপারটা কি আছে, কোথাও একটা কিছু গড়বড় আছে আমার, কারণ কিছু হয় না, মানুষ এগুলো করে পার পেয়ে যায়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ফোর্স আছে তাদের চামড়া অনেক মোটা, তারা যাবে গুলি মারাটা তাদের কাজ, তারা গুলি মারবে, তাদের কিছু শায়েস্তা করা যাবে না, বাট বাজার গরম করা যাবে। এবং এইখানে এরা যদি প্রমাণ করতে পারেন, সাজাটা তো দেওয়া উচিত আমাদের রাজ্যের পুলিশকেও, কারণ তারা কি করছিলেন? বিএসএফ ঢুকলো কী করে সেই জায়গাগুলোয়? বিএসএফ ইউনিফর্মটা পড়লো কী করে? বিএসএফের লোকেরা যখন ব্রিফিং করছিল, বিএসএফের সঙ্গে সবসময় পুলিশ থাকে, তারা কি করছিল? স্টেটের যে ইন্টেলিজেন্স মেকানিজম সেটা কোথায়? কে সেই সব অফিসার কারা যারা ওখানে দায়িত্বে ছিলেন? আপনাদের যে নানান স্তরে, পঞ্চায়েত স্তর থেকে সব স্তরে আছে, তারা কোথায়? কিন্তু কিছু হবে না এগুলো। এবং আরেকটা কথা আপনার কাছকে বলছি, যে একজন তো সৈনিক, আমি সারা জীবন ধরে যুদ্ধ করেছি আপনার আতঙ্কবাদীর বিরুদ্ধে, কখনো বন্যায়, কখনো অন্য ভূমিকম্পে, সব জায়গায়। এখন ভাই বড় হতাশ হয়ে দেখছি যে কিভাবে আমরা বাস করছি। কেন বলছি এই ফ্রাস্ট্রেশন? আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কিছুটা এখানে এগ্রি করি। অমিত শাহ তো হোম মিনিস্টার, এত ক্ষমতা ওনার কাছে আছে, উনি জানতেন না এখানে রায়ট হবে?
উনি জানতেন না কেন এই বিলটা পাস করতে গেলেন যদি ওনার ক্ষমতা না থাকে। আর যদি ওনার ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না কেন? আমার এখানে বলুন, আমাদের এখানে যত অপোজিশনের লিডার আছে, কোন পার্টির আমি জানি না, আই ডোন্ট কেয়ার, আমি পলিটিক্স করি না, তারা একসাথে কেন রিজাইন করছেন না? কেন্দ্রীয় সরকার তো তাদের আছে, তারা খালি বাজার গরম করছেন। ইলেকশনের জন্য যুদ্ধ দরকার হয়, দাঙ্গা দরকার হয়, একসাথে ভোট বক্সে ফারাক পাওয়া যায়, কে কতটা পাবে। আমি আপনাকে বলে যাচ্ছি আজকে, এগুলো সব সামনের বছর ইলেকশনের এম করে প্রত্যেকটা পার্টি এখানে কাজ করছে, দেশের জন্য কেউ কাজ করছে না। এটাতে বড় ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা ঘুরি। হ্যাঁ, কারণ যে আমাদের কি মনে হয় এখন বাংলাদেশের সাথে আমাদের এত বড় একটা বর্ডার, এখন বাংলাদেশের যা সিচুয়েশন, তাদের স্লিপার সেলস এখানে আছে প্রচুর, তারা অ্যাক্টিভ হবে এরপরে, তারপরে হয়তো দেখবেন আর্মিও নামলো এখানে। এটাই কি আপনারা চান যে দেশটা এরকমভাবে টুকরো টুকরো হোক? কারণ এইগুলো ঠিক উল্টোটা হওয়ার কথা, যে স্টেট পুলিশ আর সেন্ট্রাল এজেন্সির এমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে কোনো ধরনের নাশকতামূলক কাজ একসঙ্গে হাতে হাত ধরে, যেটা কিন্তু শুরুতে মনে হয়েছিল এই মুর্শিদাবাদ যখন অশান্ত হয়ে পড়েছে তখন দুপক্ষই, রাজ্য সরকারও বিএসএফকে ডেকেছে, বিএসএফও ঝাঁপিয়ে পড়েছে প্রায় সঙ্গে সঙ্গে। আমি এগুলো সব কিন্তু বলছি কোর্টের রায়ের আগে। এবং এটা আপনি ভোটের সময়ও দেখেছেন যে সেন্ট্রাল ফোর্সের উপরে ডাইরেক্ট ব্লেম আসে, তখনও গুলি চলেছিল, আপনার মনে আছে যে আমরা সেদিনও ছিলাম, একদম হ্যাঁ গুলি চলেছিল। এটা হয় বিএসএফ, কিন্তু এখন না আমার মনে হয় কিছু সংবিধানেও পরিবর্তন করা উচিত, কারণ ডাইরেক্টলি এরকম এজেন্সির ওপরে যদি আসে, হয় সেটার উপরে প্রমাণ করে সেই এজেন্সির লোকগুলোকে ফাঁসি দেওয়া হোক, আর না হলে সেই সমস্ত মানুষ যারা এইগুলোকে আরোপ করছে তাদের বেরিয়ে যাচ্ছে কিন্তু তারা। এবং এখানে আমি একটা ভারতের কেন্দ্র শাসনের উইকনেস দেখতে পাই, তারা নানানভাবে দুর্বল, এবং সেই দুর্বল দল যদি এত দুর্বল হয় তাহলে এত সবল কেন বিল পাস করতেই হবে? 50 বছর ধরে তো পাস হয়নি, আরো 10 বছর না হতো, কিন্তু এই দাঙ্গাটা কেন হলো? মানুষগুলো নৌকা করে পালাচ্ছে। এখানে আরেকটা কথা বলবো, আমি 1 মিনিট সময় নেবো সবার থেকে 30 সেকেন্ড ধার করে, কারণ আমি মাঝে মাঝে আসি। হ্যাঁ, তো এইবার সেই ব্যাপারটা হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গের রাজ্যে আমার মুসলমান ভাইরাও তো আছেন অনেক, তো তারা তো গাজার জন্য লরি ভর্তি করে করে মিটিং করছেন। তারা কেন, আপনারা বেরিয়ে আসছেন এই জন্য যে আরে এই লোকগুলোকে কেন তাড়াচ্ছেন আপনারা নিজেদের থেকে? কি হয়েছে? আমরা এখানে সংখ্যাগুরু, তো কি হয়েছে? সংখ্যালঘুরা সেই ডিস্ট্রিক্টে থাকবে, না হলে কি হবে? ভারতবর্ষে একটা অন্য ট্রেন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার মতো লোকেরা এখন একটু ঘাবড়াই। অনির্বাণ বলবেন আপনি, দাঁড়ান আমি আপনার একটু বলতে দিন। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে কি যে আমার যে তারা আপনারা বেরান সবাই একসাথে, যে না আমি তাদের অ্যাপিল করব, কারণ আপনারা তো দেখছি ট্রাক 50টা 60টা ট্রাক আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যে মিছিল হবে, এবং সেখানে আবার দেখছি পুলিশ তাদের পেটাচ্ছে ধরে ধরে, যে তারা অন্য পার্টির। আর এইবার তাদের মধ্যে অর্ধেককে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ ভাই বলতো তুই ওয়াফাক মানেটা কি, ফুল ফর্মটা কি, জানে না, কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না। হ্যাঁ, দ্বিতীয় কথা যদি গাজা কোথায় দেখিতে জানে না। হ্যাঁ, কিন্তু তারা বেরাচ্ছে, তো তারা তো এটাও বেরাতে পারে যে এটা ঠিক হচ্ছে না। 2-1 বলছে, এমন না যে বলছে না, শাসক দলেরও 2-1 বলেছে, এবং তাদের মধ্যে আমি মুসলমান ভাইদেরও দেখেছি বলেছে তারা যে এটা উচিত হচ্ছে না। বাট আমি চাইছি আরও সরবভাবে আপনারা বেরিয়ে যান, আপনারা সরকারকে বাধ্য করুন যে এই পলিটিক্স না করতে, কারণ দাঙ্গা আর যুদ্ধে ভোটের মানুষ তো হবে, সাধারণ মানুষ বড় নিরুপায় হয়ে আছে। এবং একটা ভয় আমার কিন্তু মনে হয়, আমি পয়লা বৈশাখে বলছিলাম ওইদিকে একটা জায়গায় আমার বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, আমি প্ল্যানটা ক্যান্সেল করেছি। এখন একটু ভয় আছি, কোথায় কখন কি হয়ে যায়, এই ভয় কেন থাকবে আমার রাজ্যে, যেখানে আমি আশা করি যে দেবাশিস মারাত্মক কথাটা বললেন, সেটা হচ্ছে সোজা কথা, একেবারে সামনের বছর ভোট, আর মোটামুটি বেশি কম হিসেবে 1 বছর বাকি আছে, তার ভেতর এই যাবতীয় হিংসা একেবারে তার কিন্তু একটা অবশ্যই রাজনৈতিক টার্গেট আছে, রাজনৈতিক উদ্দেশ্য। কথা বলি, দেবাশিসবাবু বললেন যে গাজার বিরুদ্ধে মুসলমানরা শুধু যাচ্ছে না, আমরা একটা ভুলটা ধরিয়ে দিই, ইসরায়েল একদম যাচ্ছে, গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ব জুড়ে শুধু মুসলমানরা প্রতিবাদ করছে, কথাটা খুব ভুল। আফগানিস্তানের গণহত্যার প্রতিবাদ তো হয় না, পাকিস্তানের গণহত্যার প্রতিবাদ তো কেউ করে না, বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে তো ভাই। এবং আমি বলছি ভাই, আমাকে কথা বলো, পাকিস্তানের শুধু মুসলমানদের বাচ্চাদের মারা হচ্ছে, এটা বিভিন্ন দল করেছে। দেখুন, আমরা বাঙালি এবং ভারতীয়রা কুয়োর ব্যাঙ নয়, ভিয়েতনাম, গাজা সব জায়গার প্রতিবাদ হোক, কিন্তু পাশাপাশি যখন মুর্শিদাবাদে আমাদের সহনাগরিক বাবা এবং ছেলেকে কুপিয়ে মারা হয়, বাংলাদেশে যখন একজন সন্ন্যাসীকে দিনের পর দিন আটকে রাখা হয়, পাশাপাশি ওই যে 16 বছরের সংখ্যালঘু ছেলেটি গুলিতে মারা গেল, ওর পাশেও দাঁড়ান। আমি
আমি বলছি যে কেন এই বিভাজন থাকবে, দেশ বিদেশ ধর্ম, এর বিভাজন কেন হবে? অন্যায় যেখানে হয়েছে তার প্রতিবাদক, সরব প্রতিবাদক, সেটাই হচ্ছে গণতন্ত্রের সত্য। আমি এটা দীর্ঘায়িত করবো না, আমি যেহেতু গুলির কথা উঠলো সজল, আমি একেবারে পরিষ্কার, হ্যাঁ, বলার নির্ধারিত সময় নিঃসন্দেহে গুলি না চালালেই হলো, বলার কোনো আপত্তি নেই। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, এডিজি আইন শৃঙ্খলা আজকে মুখ্যমন্ত্রী বিএসএফ এর ওপর একেবারে স্পষ্ট, বিএসএফ গুলি চালিয়েছে বলেছেন, এবং শুধু সেখানে থামেননি, বলেছেন তদন্ত হবে, মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এই কিছুদিন আগে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, এবং পুলিশের গুলি চালানোয় কয়েকজন আহত হন। ওই একই ঘটনায়, একই জেলায়, ওই একই দাঙ্গা পরিস্থিতি সামলাতে বিএসএফের গুলি চালনা, সেটা যদি অন্যায় হয়, পুলিশের গুলি চালনাটা কি ন্যায়, নাকি গুলিরও ওরা আমরা আছে? আমি দ্রুত একবার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম কি বলেছিলেন দেখাবো। পুলিশের উপরে প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়, দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে, এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন। শুধু পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে তা নয়, আপনাদের মনে থাকবে যে ওই সুতির কিশোর গুলিতে নিহত হয়েছে ইজাজ আহমেদ, তার মা 12 তারিখ এই অনুষ্ঠান যখন আমরা করছি ঠিক কী বলেছিলেন, একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন পুলিশের গুলিতে ছেলেকে তিনি হারিয়েছেন। দেখুন গুলিটা লাগলো কিভাবে, ওর মামার বাড়িতে কাঁদছিল, আস্তে আস্তে ওই গাড়ি থেকে নেমেছে, ও গাড়ি থেকে নেমে বাড়ির দিক যাচ্ছিল, আর পুলিশে গুলি করে দিয়েছে। পুলিশে গুলি চালিয়েছে এটা আপনারা নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। আপনার ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে যখন আসে তখন আপনাকে বলেছে? হ্যাঁ। কি বলেছিল? বলেছে মা আমি গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে আমি চলে আসছুন, লোকজন দেখে আমি যখন সবাই দৌড়মাচ্ছি না, আমাকে পুলিশে গুলি করে দিয়েছে। সুতির ওই সাজুর মোড়ে আরেক কিশোর, সেও গুলিবিদ্ধ হয়, তার আত্মীয় জাহাঙ্গীর আলম তিনি 11 তারিখ বলেছিলেন একেবারে পরিষ্কার পুলিশের গুলিতে তার আত্মীয় গুলিবিদ্ধ হয়েছেন। দেখুন কাজী মোড়ে ওখানে করে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল, রাস্তা অবরোধ হচ্ছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের আগে, মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে, ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে। দেখুন এতগুলো ঘটনা, গুলি লেগেছে 5 জনের, মারা গেছেন একজন অপ্রাপ্তবয়স্ক 16 বছরের একটি কিশোর। আমি বলছি, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে দাঙ্গার সময়ও কোনো পরিস্থিতিতে গুলি চালনা অন্যায়, অপরাধ হয়েছে, তাহলে সেই একই অপরাধ বিএসএফ যেমন করেছে তা তো পুলিশও করেছে। তাহলে বিএসএফের গুলি চালনার বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ দেন, পুলিশের গুলি চালনার বিরুদ্ধে কেন তদন্ত হবে না? গুলি চালনারও কোনো আমরা ওরা হয় নাকি? আমি ঠিক এই প্রশ্নে একেবারে পরিষ্কার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। সুমনদা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা আমরা চর্চা করি তারা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দায় কখনো নেন না, দায় তিনি সবসময় ঠেলে দেন বিরোধী দলের কাছে। ফলে তিনি বুঝেছেন 2026-এর নির্বাচনের আগে বিজেপি এটাকে হিন্দু ভোটের মেরুকরণের জায়গা থেকে নিয়ে যেতে পারে, এবং তার যথেষ্ট চিন্তার কারণ আছে। ফলে তদন্তের অভিমুখ আজকে মুখ্যমন্ত্রী কিন্তু ইমামদের সম্মেলনে ঠিক করে দিলেন যে তদন্তটা কেবলমাত্র বিএসএফকে কেন্দ্র করে হবে। এবং আমি আবারও বলছি আপনাকে যে বিএসএফ যদি গুলি চালায়, সেই বিএসএফকে আজকের দিনেও রেখেছেন কেন আপনি? যারা ইট মারে, গুলি চালায়, তাদেরকে আপনি রেখে দিয়েছেন কেন? তার কারণ আপনাকে নামাতেই হয়েছে যে ভাই আমার রাজ্য পুলিশ জানি দায় না নিতে হয়, পুলিশ মানে সচেতনভাবেই বিএসএফকে নামিয়েছিলেন আপনি। তার কারণটা হলো বিএসএফের ঘাড়ে যাতে সমস্ত দোষটা চাপিয়ে দিতে পারেন। একইভাবে আজকে অনেকগুলো অভিযোগ উনি করেছেন। একটা তো অমিত শাহকে সরাসরি মূল চক্রী হিসাবে দেখিয়েছেন এই ষড়যন্ত্রের সাথে, আর আরেকটা সিরিয়াস লেভেলে বিদেশনীতি উনি মন্তব্য করেছেন যে ইউনুসের সাথে নাকি নরেন্দ্র মোদীর গোপন বৈঠক হয়েছে। একজন রাজ্যবাসী হিসাবে আমি জানতে চাই যে কোন গোপন বৈঠকটা হলো, যিনি নরেন্দ্র মোদী বিশ্বগুরু নিজেকে বলেন, তিনি ইউনুসের মতো লোকের সাথে কেন গোপনে বৈঠক করতে হলো? মুখ্যমন্ত্রীকেও যেমন এটা মানে তথ্য দিয়ে জানাতে হবে, তেমনি একেবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানাতে হবে যে গোপন বৈঠক আদতে হয়েছে কিনা, কারণ আজকে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা রাখলেন। আসলে গল্পটা কি? গল্পটা হলো পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই নিজের দায়িত্ব নেন না। তিনি রেলমন্ত্রী যখন ছিলেন বলেছিলেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে দুর্ঘটনা বা ঘটনাটা ঘটেছিল সেটা সিপিআইএম দল করেছে। তদন্তে পরে দেখা গেল যে তারই সতীর্থ মানে লোকজন ওর মধ্যে যুক্ত ছিল, মাওবাদী সমর্থিত। এবং একই সাথে আপনাকে বলছি যে আজকে কংগ্রেসকেও দায়ী উনি করছেন।
কংগ্রেসকে দায়ী করছেন কেন? কংগ্রেসের তো কোনো ওখানে মানে এমএলএ নেই, কংগ্রেসের তো কোনো ওখানে কাউন্সিলর নেই, কংগ্রেসের কোনো পঞ্চায়েত সদস্য নেই। করছেন তার কারণটা হলো শামশেরগঞ্জে 15,000 ভোটে লিড করছে কংগ্রেস, ফলে এখন মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে হবে। করছেন কারণ ফারাক্কাতে কংগ্রেস 50,000 ভোটে লিড করছে, ফলে সেখানে মানে মুসলিম ভোটটাকে কনসলিডেট করতে হবে। করতে হচ্ছে কারণ জঙ্গিপুরে 3,500 ভোটে বিজেপি লিড করছে, ফলে খুব পরিষ্কার পলিটিক্যাল কারণেই ওইখানে মানে ওই দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, বা ওই মানে পরিষ্কার 2026-এর নির্বাচনের কনটেক্সটে ওই জায়গাতে কিন্তু পলিটিক্যাল মোটিভেটেড হয়েই কিন্তু ওই ঘটনা ঘটেছে। এবার তদন্তটা করলে বোঝা যাবে যে কে বা কারা ওর মধ্যে যুক্ত আছে। আমি দুটো বিষয় বলছি। আজকে আমি তো মুখ্যমন্ত্রীকে এক্সপেক্ট করেছিলাম ঘটনার এতগুলো দিন হয়ে যাওয়ার পরে তিনি ঘর ছাড়াদের কাছে যাবেন। আমরা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখেছি যে তিনি দ্রুত মানে এই ধরনের যারা ভিকটিম হতেন তাদের কাছে যেতেন, সর্বহারাদের কাছে যেতেন। আজকে শাসক দলের চেয়ারে বসে আজকে আপনি মানে ইন্দোর স্টেডিয়ামে মিটিং করছেন, নেতাজি ইন্দোর স্টেডিয়ামে শীততাপ নিয়ন্ত্রণের ঘরে বসে ইমামদের সাথে মিটিং করছেন। আপনার তো ভিকটিমের কাছে আগে যাওয়া উচিত ছিল, যাদের ঘর বাড়ি সম্পত্তি লুট হলো, যারা মানে প্রাণ বিসর্জন দিল যেসব পরিবার, তাদের সাথে আপনার যুক্ত হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী হিসাবে আশ্বস্ত করার কথা ছিল যে চলুন আপনারা ফিরে চলুন মালদা থেকে, আপনারা ফিরে চলুন ঝাড়খণ্ড থেকে, আপনারা আসুন বাড়িতে, আমার পুলিশ দেখবে। কিন্তু আপনি সেই কাজটা কিন্তু করলেন না। রাজধর্মটা পালন না করে পুরো দায়টা আপনি বিএসএফ এর উপরে, অমিত শাহর উপরে অথবা কংগ্রেসের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে পদত্যাগ যেমন একদিকে করলেন না, পদত্যাগ থেকে আপনি মুক্ত হলেন, আর আরেকদিকে আপনার ভোটের রাজনীতির জন্য ওই ফারাক্কা, জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে মেরুকরণের রাজনীতির জন্য কিন্তু কংগ্রেসকে হুইপ করে দেওয়ার জন্য কিন্তু এই খেলা হলো। ফলে সব মিলে রাজধর্মের বাইরে রাজনীতির আকচাকচিতেই কিন্তু পড়ে থাকলেন আপনি এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা থেকে সরে আসলেন। আমি অনির্বাণের কাছে যাব, কিন্তু তার আগে বলবো যে আমরা কিন্তু প্রতিদিন সেই মানুষগুলোর কাছে পৌঁছচ্ছি যারা এখনও মুর্শিদাবাদের ওই দাঙ্গা বিধ্বস্ত এলাকায় আছেন, যারা পালিয়ে রাতের অন্ধকারে অথবা একেবারে ভোর রাতে নৌকো করে মালদায় চলে এসছেন। শুধু এইখানে আমরা থামিনি, আজকে আমার সহকর্মী ঝাড়খণ্ডে পৌঁছে গেছেন। এর একটা অংশ তারা কিন্তু প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। এখন নিজের ভিটে থেকে, নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে কার্যত ঝাড়খণ্ডে প্রাণের ভয়ে ঝাড়খণ্ডে পালিয়েছেন, ওখানে আশ্রয় নিয়েছেন। তারা কেমন আছেন এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে অনির্বাণের উত্তর। দেখুন, বিএসএফকে অভিযুক্ত করার কারণে অনেকের প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দেওয়া একটি রিপোর্টে যে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতীদের অনুপ্রবেশ এই গণ্ডগোলে ঘটেছে, এই রিপোর্ট তো হয়েছে। তাহলে যখন আন্তর্জাতিক বর্ডার পেরিয়ে কেউ ঢুকছেন, 50 কিলোমিটার ধরে টহল দেওয়া বিএসএফ যদি কিছু করতে না পারে, আটকাতে না পারে, আটকাতে না চায়, তাহলে তারা ঢুকবে, ঢুকে গন্ডগোল করবে, করে বেরিয়েও চলে যাবে, বিএসএফ কিচ্ছু করবে না, সরলতা বলে বসে কাটাদার করে যাবে। আমি বলছি যে সত্যি সত্যি সজল যাই বলুক, আচ্ছা কাঁটাতার তো একটা বড় অংশে এখনো দেয়া যায়নি, তার জন্য কেন্দ্র সরকার এই কিছুদিন আগেও প্রেস কনফারেন্স করে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়েছে, রাজ্য জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে না, রাজ্য উত্তর দিয়েছে। কিন্তু আমার রাজ্য সরকারের কাছে এবং অনির্বাণের কাছে স্পেসিফিক প্রশ্ন থাকবে যে এইতে তুমি রিপোর্টের কথা বলছো, বিএসএফ সম্পর্কে এই অভিযোগ আমি ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের অনেক দিন থেকে সব তথ্য তাদের কাছে, তাহলে এই রকম একটা জেলায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিএসএফকে, এটা কিন্তু আবার বলছি কোর্টের রায় আসার আগে, কোর্টে মামলা পৌঁছেছিল বিকেলে, তার আগে সকালেই বিএসএফ এর কাছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অনুরোধ করে। আমি বলছি তাহলে বিএসএফ আর কেউ ছিল না, বিএসএফ এর কাছে রাজ্য সরকার হেল্প চাইলো কেন? দেখুন, বিএসএফ এর পোস্টিং থাকে বর্ডার এলাকায় এবং যেখানে গন্ডগোল ঘটেছে তার সবচেয়ে কাছে বিএসএফ রয়েছে। আপনি কি স্বাভাবিকভাবে বিএসএফ কে বা কেন্দ্রীয় এজেন্সিকে অবিশ্বাস করতেই বলছেন? না না, যেহেতু তুমি ডেটা দিয়ে বলছো যে বিএসএফ কে অবিশ্বাস ঘটনা নয়, অনির্বাণী বলল যে এর আগে বিএসএফ এর মারাত্মক জিনিস করেছেন এবং বাইরে থেকে লোক ঢোকানোর মতো গুরুতর অপরাধ করেছেন। তাকে আমি কেন এই দাঙ্গা সামলাতে আসবো? 2022 সালে তুমি বলে 2022 জানুয়ারি মাসে
125 কোটি টাকা চিটিং এর জন্য এক বিএসএফ ডেপুটি কমান্ডেন্ট গ্রেফতার হয়। মানে কি বলছো অনির্বাণ? আমি বলছি বিএসএফ এর এক সেকেন্ড হলো বিএসএফ এর একজন কমান্ডার, তাও অনির্বাণ বলছেন ডেপুটি কমান্ডার, আমি কমান্ডারই ধরছি। বিএসএফ এর একজন কমান্ডার দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছে বলে যদি সবাই দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে যখন একজন রাজ্যের মন্ত্রী জেলে গেছেন তাহলে তো গোটা মন্ত্রিসভাকেও বিশ্বাস করা যাবে না। তাই বলে আপনি বলে দিলেন আমি আপনাকে এইখানে যেদিন গুলিটা চলে ঘটনাচক্রে সেদিন আমি এখানে ছিলাম। আমি সেদিনও সম্ভবত বলেছিলাম এবং পরবর্তীকালে আপনাদের সহ সব জায়গায় বলেছি যে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ছক। প্রথমে পুলিশকে এগিয়ে দাও, আগুন জ্বলুক, বাড়ি ভাঙুক, মানুষের মৃত্যু হয়ে যাক, তারপর বিএসএফ কে এগাও এবং বিএসএফ তার কাজটা করে নিক। ঘটনা হচ্ছে তারপরই শীতলকুচির বদলে মতন এখানে উনি আন্দোলন করবেন। আর দেখুন অনির্বাণরা এখানে বসে এই যে 2 অক্ষরের বোকা বলছিল না, এবার দেখুন কিরকম বোকা বোকা কথা বললো। এই 4 অক্ষর চলে গেছে। আমি বলছি শুনুন না, এর বাইরে এগিয়ে না। নিজেদের এমএলএদের বাড়ি যেখানে ভাঙচুর হয়, যেখানে সেখানে যারা নিজেদের এমএলএদের বাঁচাতে পারে না, প্রশ্নের উত্তর তো মানুষ দেখছেন। আমি বলছি যে আমি একটা 4 অক্ষর বলি না, না ভয় পাবেন না, টিভি অফ করবেন না, মিউটও করতে হবে না। আমি বলছি রাজনীতি। দেখুন 4টে অক্ষর, কিন্তু এই গোটা বিষয়টাতে রাজনীতি এমন জায়গায় ঢুকেছে, সরাসরি এবার আক্রমণের লক্ষ্য বহুদিন পর আত্মশ্লাঘা অনুভব করবে সৌম্য, সেটা হচ্ছে কংগ্রেস বহুদিন পর একেবারে মুখ্যমন্ত্রীর আক্রমণের লক্ষ্য শিরোনামে উঠে এসেছে। তার কারণ স্পষ্ট ভাষায় বলেছেন যে যেখানে অশান্তি সেখানে জিতেছে কংগ্রেস, ওদেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। একেবারে কড়া ভাষায় আক্রমণ। অধীর চৌধুরী তার জবাবও দিয়েছেন। পরের প্রতিবেদন। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জঙ্গিপুরে, শামসেরগঞ্জে, সুজার মোড়ে সব জায়গায় গন্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক। আপনি করছেন এগুলো, আপনি দায়ী তার জন্য। রাজ্য বিধানসভায় কংগ্রেস এখন শূন্য। একটি পুরসভাও তাদের দখলে নেই, কোনো জেলা পরিষদ নেই তাদের কবজায়। পশ্চিমবঙ্গ থেকে সাংসদ বলতে সবেধন নীলমণি ঈশা খান চৌধুরী, গনি খান চৌধুরীর ভাইপো। অথচ মুর্শিদাবাদে অশান্তির জন্য এবার কার্যত সেই কংগ্রেসের দিকেও আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি না বললেও মুখ্যমন্ত্রী যা বোঝানোর চেষ্টা করলেন তা হলো মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জে অশান্তি হয়েছে তা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আর এখান থেকেই সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। তাই দায় কংগ্রেসের। মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের প্রশ্ন, শামশেরগঞ্জ মুর্শিদাবাদের মধ্যে পড়ে। শামশেরগঞ্জ বিধানসভা তৃণমূলের, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূলের, শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভা তৃণমূলের কবজায়, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের, মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্র তৃণমূলের, পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের, পুলিশ প্রশাসন তৃণমূলের, আর অশান্তি, আগুন, রাহাজানি, লুটপাটের দায় নাকি কংগ্রেসের। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে, সরকারের উদাসীনতা থাকে। আপনি একবার মুর্শিদাবাদ আসুন না, আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া, দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস, দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর, আপনার লোক পাঠাচ্ছেন, তো আপনার প্রতিনিধি দল কেন এখন আসেন এখানটায়? সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে আক্রমণ ঘিরে বিতর্ক তুঙ্গে। আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এতদিন জানতাম যে মালদার এমপির নাম ঈশা খান চৌধুরী, এখন আজকে মনে হচ্ছে যে মালদার এসপির নাম ঈশা খান চৌধুরী। আমি জানি না, কিন্তু মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী কি সত্যি এতটা প্রভাবশালী যে ডিএম, এসপি, পুলিশ প্রশাসনের সবাই
তার অঙ্গুলি হেলনে চলেন। তবে মুখ্যমন্ত্রী একটা কথা একেবারে ঠিক বলেছেন যে মুর্শিদাবাদ লোকসভা আসন নয়, মালদা দক্ষিণের লোকসভা আসনের মধ্যে এই শামসেরগঞ্জের একটা অংশ পড়ে, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আমি সৌম্যর কাছে যাব যে কংগ্রেস শুধু আসন জেতার সময় জিতবে আর দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটাই বা কিরাম করে হয়? যেরকম আমাদের চোখের সামনে ইউসুফ পাঠান গত 4 দিন ধরে জুতো শুকতলা করিয়ে পেরেছেন, একটার পর একটা দাঙ্গা পরিস্থিতি। কি হাসছেন কেন জাননি? ও আমি ভেবেছিলাম গেছেন। যাই হোক, সৌম্যর সময় শুরু এখন। না, আপনি আমাদের কপাল ভালো যে বলেনি যে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব, বলেও দিতে পারেন কোনো সময়। আসলে গরম পড়েছে, তো গরম পড়লে ওই একটা গ্রাম বাংলায় কথা আছে, গরু হারালে এমনই হয় মা। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কংগ্রেসের, পুলিশ প্রশাসনের মাথায় তো কংগ্রেস তো রক্ষা করবে। মানে অদ্ভুত যুক্তি। কিন্তু এতদিন পর তোমরা লাইমলাইটে ফিরলে। ওনার আমার কথা হচ্ছে যে সুমনদা, এই উদরপিণ্ডি বুদর ঘরে চড়ানোর যে অভ্যাস মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে যে করে যাচ্ছেন, সব দোষ এখন অন্য দলের। ওই যে মাঝে মাঝে বলেন না, চাকরি খেয়েছে বিকাশ, এখন মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অধীর, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঈশা খান চৌধুরী, এই বলে দিলেই হলো, অসুবিধার কি আছে? আমরা যে গত 5 বছর ধরে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের তাস আপনি খেলেছেন মুর্শিদাবাদে, আপনার নেতা মন্ত্রীরা খেলেছে। আপনার সেদিন মনে ছিল না যখন আপনি রাত্রেবেলায় আপনার দলের এমএলএ বলছে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দিতে হবে? একবারও একটা শাস্তি দিয়েছেন? এই যে আপনি আরএসএসের প্ল্যান যে পশ্চিমবঙ্গে সাকসেসফুল হচ্ছে, প্রতিনিয়ত ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছেন, একটার পর একটাই দাঙ্গা করছেন। রাজ্য না চাইলে দাঙ্গা হয়? আপনি আজকে কার উপরে দোষ চাওয়াচ্ছেন? আরে আমরাই তো গিয়েছি প্রথমে, ঈশাই তো গেছে প্রথমে, ঈশা খান চৌধুরী গেছে, অধীর রঞ্জন চৌধুরী প্রতিদিন যাচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে। আপনি কোথায় আছেন? আপনার দলের নেতামন্ত্রীরা কোথায়? সারা মুর্শিদাবাদ জুড়ে আপনাদের এমএলএ, এমপি, কাউন্সিলর, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, মালদা, তাদের দেখা যাচ্ছে না কেন? আসলে এই দাঙ্গাটাকে করে দাঙ্গা এই খেলাটা, এই যে বিজেপি আর তৃণমূলের যৌথ প্রোডাক্ট, এই যৌথ প্রোডাক্টের দায়িত্ব আপনি উত্তর দিতে পারবেন? তুমি বলছো বিজেপি তৃণমূল দুপক্ষেরই লাভ হচ্ছে এতে? তার কারণ আপনি বলুন, 4 ঘন্টা পরে পুলিশ আসে শামসেরগঞ্জে, ধুলিয়ানে 4 ঘন্টা পরে পুলিশ আসে, গ্রামের মানুষ অভিযোগ করছে। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন? পুলিশ মন্ত্রী কি অধীর রঞ্জন চৌধুরী না পুলিশ মন্ত্রী ঈশা খান চৌধুরী? আপনি বলুন। আপনি একটু আগে অভিযোগ করেছেন যে বিএসএফ এর লোকেরা গুলি চালিয়েছে, বিএসএফ এর লোকেরা টাকা দিয়ে করেছে। আপনার কাছে যদি খবর থাকতো আপনি কেন অ্যাকশন নেননি? আইবি দপ্তরটা কে চালায়? অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী না অন্যরা? কংগ্রেস। পশ্চিমবাংলায় আপনারা প্রতিদিন একের সঙ্গে অপরের তর্জা করেছেন। ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স, রাজ্য ইন্টেলিজেন্স যৌথভাবে যেগুলোকে দেখার কথা ছিল দেখেননি। তার কারণ এই দাঙ্গার প্রয়োজন ছিল। এই দাঙ্গার প্রয়োজনে ভোট ভাগ করা মনে ছিল না আপনাদের সেদিন যখন মুর্শিদাবাদের দাঁড়িয়ে যখন ভোট ভাগ করার খেলা করেছিলেন, ভোট ভাগ করতে চেয়েছিলেন, হিন্দু মুসলিম ভাগ করেছিলেন, শুধু অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে। মুর্শিদাবাদ মালদার মানুষ সেরকম নয়। এই ধর্মীয় উন্মাদনার জিগির পশ্চিমবাংলার মাটিতে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছেন। না তিল তিল করে বাঁচিয়ে তৈরি করেছেন, বীজ পুঁতেছেন আপনি, আপনার দল। আপনি বলুন, এই যে প্রতিদিন এই যে ভেনাম দেখিয়েছে বিজেপির নেতা মন্ত্রীরা, যে উস্কানি দিয়েছে, একটা এফআইআর করেছেন কোন বিজেপির নেতার বিরুদ্ধে? একবারও প্রতিবাদ করেছেন? একটাকেও জেলের হাওয়া খাইয়েছেন? না আপনার দল না বিজেপি, শুধু তর্জা করেছেন রাস্তায়। তদন্ত হচ্ছে, তদন্ত, শুধু তদন্তের নামে খেলা করেছেন, খেলা। আর পশ্চিমবঙ্গের মানুষ এই আগুনে জ্বলছে। এই রাজ্যে জানমাল যদি যার গেছে তার দায়িত্ব দায় সম্পূর্ণ আপনার। বেশ, আমি নিঃসন্দেহে তৃণমূল বিজেপির পক্ষে নিয়ে যারা বলবেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে সৌম্য যা বলল তার প্রায় একটা প্রতিধ্বনি ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী আজকে মুখ্যমন্ত্রীর এই সমাবেশের মঞ্চে, যাকে একেবারে এক ফ্রেমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গেছে, তিনি একটা বক্তব্য রেখেছেন ওই সমাবেশের পর। তহা বলছেন, এই সরকারের কিছু বিধায়ক, সাংসদ, সভাধিপতি এবং সভাপতি আছেন যারা দিনের বেলায় তৃণমূল আর রাতে আরএসএসের ভূমিকা নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের চিহ্নিত করে সরাতে হবে ইত্যাদি এবং ইত্যাদি। আমি দ্রুত একবার, যেহেতু এই কংগ্রেস এবং বামেদের কথার সঙ্গে ন্যারেশনের সঙ্গে ন্যারেটিভটা একেবারে মিলে গেল, একবার দেখাবো তহা সিদ্দিকী কি বলেছেন।
সরকারের কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নিচ্ছে আর রাত্রের বেলায় RSS বিজেপির ভূমিকা নিচ্ছে। মমতা ব্যানার্জিকে এইগুলোকে চিহ্নিত করে এইগুলোকে সরাতে হবে। এ তো আমার মনে পড়ে যাচ্ছে বাম আমলের শেষের দিকে 2009 থেকে 2011 বাম নেতারা বলতেন যে দিনের বেলা তৃণমূল আর রাতের বেলা মাওবাদী। এই অভিযোগ প্রায় ঘুরে ফিরে আবার তোমাদের দিকেই। দুটো কথা বলি, একটা হচ্ছে দেখুন আজকে মমতাদি যাই হোক না কেন তৃণমূলের মরাগাঙে বান এনেছেন, তাকে নিয়ে এত আলো ওই কংগ্রেসের আচ্ছা গুলিয়ে যায় একই ব্যাপার, সাপোর্ট করে দিচ্ছে, একই ব্যাপার। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে উনি একটা ভালো কথা বলেছেন যে বিজেপির বিরুদ্ধে FIR হয় না কেন। আসলে আমার মনে হয় উনি সারাদিন টিভিটা দেখেন না, এখানে এসে বলতে শুরু করেন। আমি আপনার বরঞ্চ এই প্রশ্নটা করা উচিত ছিল যে যারা আপনার জোট সঙ্গী হয়েছেন সেই CPM সারা জীবনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা FIR করেনি কেন? 21শে জুলাইয়ের পর FIR হয়নি। আপনি ভাবুন বিধানসভা ভেঙে দিল, FIR হলো না, ওখানে FIR এর দরকার ছিল না, ওখানে স্পিকার রুলে ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, সেটাও করেনি, আমায় করেছিল, ওনাকে করেনি। আচ্ছা আমি বলি আপনি ভালো করে আপনি আরে না না আমি ঢুকেছিলাম ওখানে হাইওয়ে বন্ধ করে বসেছিলেন, 26 দিন হাইওয়ে বন্ধ করে বসেছিলেন, একটা FIR করেনি। আর অনির্বাণ বলছিল যে আমি কি করছিলাম, আমি একটা আন্দোলনের ভেতরে ঢুকে পড়েছিলাম, তো সেখানে আপনার ভাঙচুর করার অভিযোগ ছিল না। 3 দিনের জন্য জেল হয়েছিল, ওটা ভাঙচুরটা মমতা ব্যানার্জি হয়েছিল, 3 দিনের জেল হয়েছিল, কিন্তু মমতা কিছু হয়নি। আমি অনির্বাণের কাছে যাব, কিন্তু দেখুন FIR এর কথা যদি হয় তাহলে কিন্তু সংবাদ মাধ্যমকেও 30 সেকেন্ড দিতে হবে, তার কারণ এত মামলা এবং FIR সংবাদ মাধ্যম এ রাজ্যের আমাদের কাছে আসে, এই কিন্তু বিশ্বাস করুন অনেকে FIR হয়ও না। যেরম ধরুন রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, এদিক ওদিক করবেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি প্রকাশ্যে কলকাতা শহরে দাঁড়িয়ে যে হুমকিটা দিলেন, তারপর একটা FIR হয়েছে। ব্যবস্থা বাদ দিন, আমি বলছি কাউকে একটা তীব্র নিন্দা করতে শুনেছেন সরকারের তরফ থেকে? কি বললেন? প্রায় মনে হচ্ছে কলকাতাবাসী রাজ্যের মন্ত্রীর শত্রু। সংবিধান হাতে নিয়ে যিনি শপথ নিয়েছেন তিনি বলছেন কলকাতা অচল করে দেব, তারপর না, তার আর পর নেই। কিন্তু কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 করে কথা লাগবে, বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না, তো দেখবেন টনকটা কেমন নড়ে। অনির্বাণ, আমি বলছি যে কলকাতাবাসী কি করলো? এই যে রাজ্যে দাঁড়িয়ে উনি এই কথা বলছেন, ওনার ক্যাবিনেট যিনি চালান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওয়াকফ আন্দোলনকে সমর্থন করেছেন। সেই রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের একজন মন্ত্রী, ক্যাবিনেট সদস্য বলছেন যে আমি কলকাতা বন্ধ করে দেবো। কেন? না দেখুন, প্রতিবাদের অধিকার আছে, কিন্তু কলকাতা বা যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া যদি হয় সেটা আমিও বিরোধিতা করব। সেটা তিনি তার ক্যাডারদের তাতাতে কি বলবেন সেটা তার ব্যাপার, কিন্তু এরকম শব্দচয়ন না করলেই ভালো। কিন্তু একটা কথা বলি, সৌমদা একটু আগে একজন খুব ভালো CPM নেতার কথা বলছিলেন, বিকাশ বাবুর প্রতি সৌমদার দরদ হঠাৎ করে এত উঠলো কেন বুঝলাম না। যারা যে নিয়মিত সাইবারির কাণ্ড তোমরা বলো তোমরা বিকাশ ভট্টাচার্যকে বলো আরএসএস স্লিপারে, আরে তোমরা বলো না সিদ্দিকুল্লাহ চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। একটু আগে ইন্টেলিজেন্সের কথা সৌমদা বলছিলেন, অধীর চৌধুরীর আত্মসহায়ক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অধীর চৌধুরী জানতে পারেন কালীঘাটের সবই তো গ্রেপ্তার, ঠিক করে তদন্ত করে কালীঘাট ভাইকে আমি আসবো। দেখুন, আপনাকে কিছু বলতে গেলে 10 বার ভাবতে হয়, কিন্তু আমি আপনাকে বলছি আপনি কি বলছেন যে সংবিধানের শপথ নিয়েছে, যে বুকে করে এরম করে সংবিধানটা ধরে সংবিধানের মন্দিরটাকে ভেঙে দিল, তার কাছ থেকে আপনি বলছেন যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তার মন্ত্রিসভার একজন সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং লাফিয়ে লাফিয়ে ভাঙছিল, অর্জুন সিং লাফিয়ে লাফিয়ে ভাঙছিল, এই
দৃশ্য দেখে তারপরও কেউ বলবেন যে ওই দিনে তৃণমূল আর রাতে আরএসএস না কি বললেন আমি জানি না।